পরিবারের ইউনিট ৩.৫ থেকে বেড়ে হবে ৫। বেতন কমিশনের কাছে জমা পড়া চমকে দেওয়া দাবিপত্র। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের বেতন ভাতা পুনর্গঠনের প্রক্রিয়া এখন সক্রিয়। অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের প্রেক্ষাপটে গত 18ই মে 2026 মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভায় সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের নীতিগত অনুমোদন মেলে। তারপরেই সামনে আসে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা, কমিশনের কার্যপরিধি বা টার্মস অফ রেফারেন্স সংক্রান্ত একটি দাবিপত্র, যেখানে ন্যূনতম মজুরি নির্ধারণ থেকে শুরু করে অবসরকালীন সুযোগ সুবিধা পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে। কর্মচারী মহলের পক্ষ থেকে তুলে ধরা এই দাবিগুলি চূড়ান্ত টার্মস অফ রেফারেন্সে কতটা প্রতিফলিত হয় তার উপরেই নির্ভর করছে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী পেনশনভোগীর ভবিষ্যৎ বেতন কাঠামো। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব এই প্রস্তাবনায় ঠিক কী কী রয়েছে। বেতন কাঠামোর ভিত গড়া হয় ন্যূনতম মজুরি নির্ধারণের মধ্যে দিয়ে। এই প্রস্তাবনায় 3টি মূল বদল চাওয়া হয়েছে। 1. পরিবারের ইউনিট বৃদ্ধি। আগের বেতন কমিশনগুলিতে পরিবার পিছু 3.5 ইউনিট করে হিসেব হতো। এবার তা বাড়িয়ে 5 ইউনিট করার দাবি জানানো হয়েছে। 2. ক্যালোরি মানদণ্ড পরিবর্তন। 1957 সালের ওয়ালেস আইকারেট মডেল অনুযায়ী প্রতিদিন 2700 ক্যালোরির ভিত্তিতে এতদিন ন্যূনতম বেতন নির্ধারিত হতো। তার বদলে আইসিএমআর অনুমোদিত 3490 ক্যালোরির মানদণ্ড গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। 3. ইনক্রিমেন্ট বৃদ্ধি। বার্ষিক 3% ইনক্রিমেন্টের পুরনো নিয়ম বদলে অন্তত 5% ইনক্রিমেন্ট চালুর দাবি তোলা হয়েছে, যাতে মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পে ম্যাট্রিক্স পুনর্গঠন করা যায়। কেন্দ্রীয় বেতন কমিশনের পে লেভেলের সঙ্গে রাজ্যের পে লেভেলের সামঞ্জস্য আনার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে অপ্রয়োজনীয় মামলা মোকদ্দমা এড়ানো যায় এবং অকার্যকর পে লেভেলগুলি একত্রীকরণ করে সর্বভারতীয় সমতা আনা যায়। মহার্ঘ ভাতা বা ডিএ নিয়েও স্পষ্ট অবস্থান নেওয়া হয়েছে। AICPI/CPI-IW অনুযায়ী ডিএ নির্ধারণের দাবির পাশাপাশি চেন্নাই ইয়ুথ হস্টেল ও বঙ্গভবনের কর্মীদের সঙ্গে ডিএ বিতরণে যে বৈষম্য রয়েছে তা দূর করে AICPI অনুযায়ী ডিএর জন্য একটি স্থায়ী নির্দেশ জারির সুপারিশ করা হয়েছে। দাবিপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, সপ্তম বেতন কমিশন যেন প্রকৃতপক্ষে নোশনালি নয়, 1/1/2026 তারিখ থেকে কার্যকর হয়। অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের আদলে ডিএকে বেসিক পের সঙ্গে 100% মিশিয়ে অভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টর ধার্যের প্রস্তাবও রাখা হয়েছে। এবার চলে আসি ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দাবিতে। 1. কেন্দ্রীয় বেতন কমিশনের ধাঁচে XYZ শ্রেণীর শহরে হাউস রেন্ট অ্যালাউন্স অর্থাৎ HRA ও ট্রান্সপোর্ট অ্যালাউন্সের পুনর্বিবেচনা। 2. স্বামী স্ত্রী দুজনেই কেন্দ্র, রাজ্য, ইউটি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হলে HRA-র ঊর্ধ্বসীমা প্রত্যাহারের দাবি। 3. চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স অর্থাৎ CEA ও হস্টেল সাবসিডি কেন্দ্রীয় হারের সমান করার প্রস্তাব। 4. অন্যান্য প্রচলিত ভাতাগুলির পর্যালোচনা ও যুক্তিসঙ্গত সংশোধনের সুপারিশ। কর্মদক্ষতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়াতে পুরনো পদোন্নতি ও মূল্যায়ন নীতি ঢেলে সাজানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে থাকা 3 স্তরের মডিফাইড ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের 8, 15, 24 বছর বদলে 5 স্তরের একটি নতুন কাঠামো অর্থাৎ
5, 8, 12, 18, 24 বছর চালুর দাবি জানানো হয়েছে। এবারে চলে আসি অবসরকালীন সুযোগ সুবিধা সংক্রান্ত দাবিতে। 1. পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একাধিক রায়ের প্রেক্ষিতে 15 বছরের বদলে 11 বছর পরে কমিউটেড পেনশন পুনর্বহালের প্রস্তাব। 2. সেন্ট্রাল সিভিল সার্ভিসেস লিভ রুলস 1972-এর 39(2) এ ও বি ধারা অনুযায়ী অবসরকালে আর্নড লিভের সর্বোচ্চ 300 দিন ঘাটতি হাফ পে লিভ অর্থাৎ HPL থেকে পূরণ করে লিভ এনক্যাশমেন্টের সুবিধা দেওয়ার দাবি। 3. 30 জুন অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কেন্দ্রীয় সরকারের ধাঁচে একটি নোশনাল ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব। স্বাস্থ্য প্রকল্প, সচিবালয় মর্যাদা ও অন্যান্য গুরুত্বপূর্ণ দাবি। 1. ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অর্থাৎ WBHS এর হার আধুনিক চিকিৎসা পরিষেবার নিরিখে সংশোধন, সম্পূর্ণ ক্যাশলেস সুবিধা এবং ডাক্তারদের ফি বৃদ্ধি। 2. গ্র্যান্ট ইন এইড পেনশনভোগীদের সরকারি কর্মচারীদের নির্ভরশীল সুবিধাভোগী হিসাবে WBHS এর আওতায় আনার প্রস্তাব। 2022 সালের 30 ডিসেম্বরের 222F নির্দেশিকা সংশোধন করে। 3. ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস অর্থাৎ WBSS ও কমন ক্যাডার অর্থাৎ CCW এর কর্মী আধিকারিকদের জন্য পৃথক নিয়োগ বিধি ও শিক্ষাগত যোগ্যতার সংশোধনের মাধ্যমে সচিবালয় মর্যাদা পুনর্বহাল। 4. কর্মচারী সংগঠনগুলির সঙ্গে সরকারের প্রতিনিধিত্বমূলক যৌথ পরামর্শদাতা কমিটি বা জয়েন্ট কনসালটেটিভ মিশনারি অর্থাৎ JCM গঠন। 5. উৎকর্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে একটি শক্তিশালী পারফরম্যান্স লিঙ্কড বোনাস স্কিম চালুর সুপারিশ। এখন কোন পর্যায়ে রয়েছে সপ্তম বেতন কমিশন? 18 মে 2026-এ নীতিগত অনুমোদনের পর গত 22 জুলাই 2026-এ রাজ্য অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে সপ্তম বেতন কমিশনের চূড়ান্ত কার্যপরিধি অর্থাৎ TOR প্রকাশিত হয়। কমিশন আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। কমিশনের চেয়ারপারসন করা হয়েছে অবসরপ্রাপ্ত IAS আধিকারিক শ্রী নবীন প্রকাশকে। সদস্য হিসেবে রয়েছেন ডক্টর পার্থ মুখোপাধ্যায় ও ডক্টর পার্থপ্রতিম পাল এবং সদস্য সচিব পদে রয়েছেন রাজ্যের অর্থ দফতরের সচিব শ্রী দেবী প্রসাদ কারানাম। কমিশনকে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গত 21 জুলাই এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজেই জানান কমিশনের TOR তৈরি হয়ে গিয়েছে এবং চলতি আর্থিক বছরের মধ্যেই তা কার্যকর করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি ধাপে ধাপে কেন্দ্রের সঙ্গে ডিএর ব্যবধান কমানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। চূড়ান্ত TOR ও কমিশন গঠনের প্রক্রিয়া এখন সরকারি স্তরে সম্পূর্ণ, তবে বেতন কাঠামো বা ভাতা সংক্রান্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষিত হয়নি। তাই কর্মী ও পেনশনভোগীদের উচিত 1. শুধুমাত্র রাজ্য অর্থ দফতরের অফিসিয়াল বিজ্ঞপ্তি ও সার্কুলারের ওপর ভরসা রাখা। 2. সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অনুমান নির্ভর ফিটমেন্ট ফ্যাক্টর বা বেতন বৃদ্ধির পরিসংখ্যানে বিভ্রান্ত না হওয়া। 3. নিয়মিত ডিএ ও বেতন সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করা। সপ্তম বেতন কমিশনের সুপারিশ কবে এবং কী আকারে আসে সেদিকেই এখন নজর রাজ্যের প্রায় 8 লক্ষ কর্মী ও পেনশনভোগীদের। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ।
সঙ্গে থেকো।